আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের গর্ব। নালন্দা প্রাচীন ভারতীয় উচ্চশিক্ষা কেন্দ্র। নালন্দা ছিল প্রাচীন ভারতের মগধ রাজ্যে অবস্থিত একটি খ্যাতনামা মহাবিহার। এটি বিহারের রাজধানী পাটনা শহরের 95 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। খ্রিস্টীয় 5ম শতাব্দী থেকে আনুমানিক 1200 খ্রিস্টাব্দে পর্যন্ত নালন্দা মহাবিহার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানগুলিকে ইতিহাসবিদগণ বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করে থাকেন। বর্তমানে এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। প্রাচীন ভারতে বৈদিক শিক্ষার উৎকর্ষ তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা প্রভৃতি বৃহদায়তন শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। নালন্দা মহাবিহারের বিকাশ ঘটেছিল খ্রিস্টীয় 5ম থেকে 6ষ্ঠ শতাব্দীতে গুপ্ত সম্রাটগণের এবং পরবর্তীকালে কনৌজের সম্রাট হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায়। গুপ্ত যুগের উদার সাংস্কৃতিক পরিমণ্ডলের ফলশ্রুতিতে খ্রিস্টীয় 9ম শতাব্দী পর্যন্ত ভারতে এক বিকাশ ও সমৃদ্ধির যুগ চলেছিল। পরবর্তী শতাব্দীগুলিতে অবশ্য সেই পরিস্থিতির অবনতি ঘটে। সেই সময় পূর্ব ভারতে পাল শাসনকালে বৌদ্ধ ধর্মের তান্ত্রিক বিকাশ ছিল ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। খ্যাতির মধ্য গগনে থাকাকালীন নালন্দায় ভারত ছাড়াও তিব্বত, চীন, কোরিয়া ও মধ্য এশিয়ার পণ্ডিত ও ছাত্ররা অধ্যয়ন ও অধ্যাপনা করতে আসতেন। ইন্দোনেশিয়ার শৈলেন্দ্র রাজবংশও যে এই বিহার অন্যতম পৃষ্ঠপোষক ছিল, তাও পুরাতাত্ত্বিক প্রমাণ থেকে স্পষ্ট। নাম ব্যুৎপত্তি। নালন্দা নামটির ব্যুৎপত্তি সংক্রান্ত একাধিক তথ্য প্রচলিত রয়েছে। চীনা তীর্থযাত্রী হিউয়েন সাংয়ের মতে এই নামটি এসেছে ন অলমদা কথাটি থেকে। এই কথাটির অর্থ উপহার দানে যার বিরাম নেই বা অবিরত দান। অপর চীনা পর্যটক ইৎসিং অবশ্য বলেছেন যে নালন্দা নামটি নাগনন্দ নামে এক সাপের নাম থেকে এসেছে। উক্ত সাপটি স্থানীয় এক পুষ্করিণীতে বাস করত। নালন্দায় খনন কার্য পরিচালনাকারী হীরানন্দ শাস্ত্রী বলেছেন যে এই অঞ্চলে প্রচুর পরিমাণে নাল পাওয়া যেত, তাই নালন্দা শব্দটির নামকরণ। আদি অর্থ ছিল যা নাল অর্থাৎ পদ্মের মৃণাল প্রদান করে। প্রাচীন ইতিহাস। প্রাচীনকালে নালন্দা ছিল একটি বর্ধিষ্ণু গ্রাম। মগধের রাজধানী রাজগৃহে হয়ে যে বাণিজ্য পথটি চলে গিয়েছিল, নালন্দা সেই পথের ধারেই অবস্থিত ছিল। কথিত আছে জৈন তীর্থঙ্কর মহাবীর 14টি চৈত্রমাস নালন্দায় অতিবাহিত করেছিলেন। আরও বলা হয় যে গৌতম বুদ্ধও নালন্দার নিকটবর্তী পাবরিক নামক আম্রবনে উপদেশ দান করেছিলেন। বুদ্ধের 2 প্রধান শিষ্যের অন্যতম সারিপুত্র নালন্দা অঞ্চলেই জন্মগ্রহণ করেছিলেন এবং এখানেই নির্মাণ লাভ করেন। উক্ত 2 ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয় যে খ্রিস্টপূর্ব 5ম থেকে 6ম 10ষ্ঠ শতাব্দীতেও একটি গ্রাম হিসেবে নালন্দার অস্তিত্ব ছিল। পরবর্তী কয়েকশো বছর নালন্দার অবস্থা কেমন ছিল তা জানা যায় না। 17শো শতাব্দীতে তিব্বতী লামা তারানাথ লিখেছেন যে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে বৌদ্ধ ধর্মাবলম্বী মৌর্য সম্রাট অশোক নালন্দায় সারিপুত্রের চৈত্যের স্থানে একটি বৃহৎ মন্দির নির্মাণ করেন। তারানাথ আরও লিখেছেন যে খ্রিস্টীয় 3য় শতাব্দীতে মহাযান দার্শনিক নাগার্জুন ও তার শিষ্য আর্যদেব ছিলেন নালন্দার ব্যক্তিত্ব। নাগার্জুন নালন্দার অধ্যক্ষ হয়েছিলেন। তারানাথের
দেওয়া তথ্য থেকে এটুকু বোঝা যায় যে খ্রিস্টীয় ৩য় শতাব্দীর আগেও নালন্দা ছিল বৌদ্ধ ধর্ম চর্চার একটি উদীয়মান কেন্দ্র। কিন্তু এই ধরনের তথ্যের সপক্ষে কোনো পুরাতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় না। খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে চীনা পর্যটক ফাইয়েন ভারতে এসে সারিপুত্রের পরিনির্মাণ স্থল নালো পরিদর্শন করেছিলেন। তিনি সেখানকার উল্লেখযোগ্য দ্রষ্টব্য হিসেবে একটি মাত্র স্তূপেরই নাম করেন। এরপরে গুপ্ত যুগে নালন্দা। নালন্দা মহাবিহারে নথিবদ্ধ ইতিহাসের সূচনা ঘটেছে গুপ্ত যুগে। একটি সিলমোহর থেকে জানা যায় যে এই মহাবিহারের প্রতিষ্ঠাতা ছিলেন শক্রাদিত্য নামে এক রাজা। হিউয়েন সাং ও অপর এক কৌরীয় তীর্থযাত্রী উল্লেখ করেছেন যে পর্জন্য ব্রহ্মণ এই স্থানে একটি সংগ্রাম প্রতিষ্ঠা করেছিলেন। শক্রাদিত্য হলেন গুপ্ত সম্রাট। প্রথম কুমারগুপ্ত নালন্দায় তার মুদ্রা আবিষ্কৃত হয়েছে। তার উত্তরসূরি বুদ্ধগুপ্ত, তথাগত গুপ্ত, বালাদিত্য ও বজ্র পরবর্তীকালে আরও কয়েকটি মঠ ও মন্দির নির্মাণ করিয়ে নালন্দা মহাবিহারকে প্রসারিত ও পরিবর্তিত করেন। সাধারণভাবে গুপ্ত রাজবংশ ছিল একটি ব্রাহ্মণবাদী রাজবংশ, যদিও নরসিংহগুপ্ত মহাযান দার্শনিক বসুবন্ধুর দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি নালন্দায় একটি সংগ্রাম এবং ৩০০ ফুট উঁচু একটি বিহার নির্মাণ করেন। এই বিহারে বুদ্ধের একটি মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছিল। হিউয়েন সাংয়ের মতে এই বিহারটি ছিল বোধি বৃক্ষের তলায় নির্মিত মহাবিহারটির অনুরূপ। তিনি আরও লিখেছেন যে বালাদিত্যের পুত্র বজ্র ও ভক্তি সমাহিত চিত্তে একটি সংগ্রাম নির্মাণ করান। এরপরে গুপ্তোত্তর যুগ। গুপ্তোত্তর যুগে দীর্ঘকাল যাবৎ বহু রাজা ভাস্করদের দক্ষতাকে ব্যবহার করে নালন্দায় নতুন নতুন বিহার, মঠ ও মন্দির নির্মাণ করিয়ে যান। কোনো এক সময়ে মধ্য ভারতের এক রাজা নালন্দা মহাবিহার চত্বরের অট্টালিকাগুলিকে পরিবেষ্টন করে একদেওয়াল বিশিষ্ট উচ্চ একটি প্রাচীর নির্মাণ করান। পূর্ণ বর্মন নামে আরেক জন রাজা, ইনি সম্ভবত মৌখরী রাজবংশের রাজা, যাকে অশোক রাজার বংশের শেষ বংশধর বলা হয়, ৮০ ফুট উঁচু তামার একটি বুদ্ধ মূর্তি নির্মাণ করান। তিনি সেই মূর্তির জন্য ৬টি ধাপবিশিষ্ট একটি বেদিও নির্মাণ করিয়েছিলেন। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর নালন্দা মহাবিহারের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পৃষ্ঠপোষক ছিলেন কনৌজের সম্রাট হর্ষবর্ধন। হর্ষবর্ধন বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন এবং নিজেকে নালন্দার ভিক্ষুদের দাস মনে করতেন। তিনি মহাবিহারের মধ্যে পিতলের একটি মঠ নির্মাণ করিয়েছিলেন এবং ১০০টি গ্রাম থেকে প্রাপ্ত রাজস্ব নালন্দার জন্য মঞ্জুর করিয়েছিলেন। এছাড়াও তিনি সেই গ্রামগুলির ২০০ জন গৃহস্থকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন মহাবিহারের ভিক্ষুদের চাহিদা অনুসারে রোজ চাল, মাখন ও দুধ সরবরাহ করেন। নালন্দার প্রায় ১,০০০ ভিক্ষু কনৌজে হর্ষবর্ধনের রাজকীয় উপাসনা সভায় উপস্থিত থাকতেন। এরপরে নালন্দায় হিউয়েন সাং। চীনা তীর্থযাত্রী ভিক্ষু হিউয়েন সাং ভারত পর্যটন করেন ৬৩০ থেকে ৬৪৩ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। ৬৩৭ খ্রিস্টাব্দে তিনি প্রথমবার নালন্দায় এসেছিলেন। এরপর ৬৪২ খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয়বার নালন্দায় আসেন। নালন্দার মঠে তিনি প্রায় ২ বছর সময় অতিবাহিত করেছিলেন। নালন্দায় তাকে সাদরে অভ্যর্থনা জানানো হয়েছিল। শুধু তাই নয়, নালন্দায় তার ভারতীয় নামকরণ করা হয়েছিল মোক্ষদেব। নালন্দার তদনীন্তন অধ্যক্ষ শিলভদ্রের অধীনে তিনি যেখানে অধ্যয়ন করেন সেই যুগে যোগাচার মতটি অংশত চীনে প্রচারিত হয়েছিল। হিউয়েন সাং মনে করতেন শিলভদ্র যোগাচার বিষয়ে এক অতুলনীয় শিক্ষক এবং তার কাছে শিক্ষা লাভ করতে পেয়ে তার বিদেশ যাত্রার শ্রম সার্থক হয়েছে। বৌদ্ধশাস্ত্র ছাড়াও হিউয়েন সাং নালন্দায় ব্যাকরণ, ন্যায়শাস্ত্র এবং সংস্কৃত ভাষা শিক্ষা করিয়েছিলেন।
পরবর্তীকালে তিনি এই মহাবিহারে শিক্ষাদানও করেন। নালন্দায় অবস্থানকালে হিউয়েন সাং তার বাসকক্ষের জানলার বাইরের দৃশ্য বর্ণনা করতে গিয়েছিলেন। সম্পূর্ণ মহাবিহারটি স্টোক নির্মিত একটি প্রাচীরের দ্বারা পরিবেষ্টিত। এই প্রাচীরটি সমগ্র মহাবিহারটিকে বাইরে থেকে ঘিরে রেখেছে। একটি দুয়ার দিয়ে এই মহৎ মহাবিহারে প্রবেশ করতে হয়। মধ্যে অন্যান্য 8টি সভাগৃহ সেই সভাগৃহের মহাবিহার থেকে পৃথক অবস্থায় রয়েছে। সুসজ্জিত স্তম্ভ ও পরিসদৃশ্য স্তম্ভ শীর্ষগুলি একত্রে সুচালো পর্বত শীর্ষের ন্যায় সন্নিবেশিত। মনে হয় যেন মানমন্দিরগুলি কুয়াশায় এবং স্তম্ভ শীর্ষের কক্ষগুলি মেঘের মধ্যে হারিয়ে গিয়েছে। হিউয়েন সাং ছিলেন হর্ষবর্ধনের সমসাময়িক এবং তার সম্মানীয় অতিথি হিউয়েন সাং হর্ষবর্ধনের জনকল্যাণমুখী কার্যকর্মের বর্ণনা দিয়েছেন। হিউয়েন সাং এর জীবনীকাল হয় লিখেছিলেন যে নালন্দায় মহাযান দর্শনের উপর অধিক গুরুত্ব আরোপ করা হতো বলে কয়েকজন স্থবির এই মহাবিহারটিকে পছন্দ করতেন না। কথিত আছে রাজা হর্ষবর্ধন ওড়িশা পরিদর্শনে গেলে তারা নালন্দাকে পৃষ্ঠপোষকতা দানের জন্য রাজার নিন্দা করেন। নালন্দায় যে আকাশকুসুম দর্শনের শিক্ষা দেওয়া হয় তার উপহাস করেন এবং বলেন যে হর্ষবর্ধনের উচিত একটি কাপালিক মন্দিরেরও পৃষ্ঠপোষকতা করা। হর্ষবর্ধনের কথা নালন্দার অধ্যক্ষকে জানালে তিনি সাগরমতী, প্রজ্ঞারশ্মি, সিংহরশ্মি ও হিউয়েন সাংকে ওড়িশার ভিক্ষুদের মতো খণ্ডন করার জন্য প্রেরণ করেন। চীনে প্রত্যাবর্তনকালে হিউয়েন সাং 20টি অশ্ব পৃষ্ঠে 520টি পেটিকায় করে 657টি বৌদ্ধ ধর্মগ্রন্থ, যার মধ্যে অনেকগুলি ছিল মহাযান ধর্মগ্রন্থ, ও 150টি সংরক্ষিত স্মৃতিচিহ্ন নিয়ে যান। এছাড়া তিনি নিজে 74টি গ্রন্থ অনুবাদ করেছিলেন। তার চীনে প্রত্যাবর্তনের পরবর্তী 30 বছরে অনূন্য 11 জন চীনা ও কোরীয় পর্যটক নালন্দা এসেছিলেন। এই অবধি আজকের ভিডিওটি শেষ করলাম। এরপরে আবার নালন্দা নিয়ে আরেকটি ভিডিও সম্পূর্ণভাবে আবার দেখাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।